হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বোম্বো এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাম। আমরা ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইটার একটা সিরিজ শুরু করেছিলাম, যার ফার্স্ট চ্যাপ্টার ছিল কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টপিক তিনটেই আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে আমরা পড়বো টপিক 4, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশন, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে, প্রিয়াম্বল কথাটার অর্থ কি। প্রিয়াম্বল কথাটার মানে হচ্ছে কি প্রস্তাবনা। প্রস্তাবনা আমরা কাকে বলবো, এটার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। ধরো তোমরা বিজনেস সেটআপ শুরু করতে যাচ্ছ, তো বিজনেস শুরু করার জন্য তোমাদের কি লাগবে, টাকা। তো টাকার জন্য তোমরা কার সাথে কন্ট্যাক্ট করবে, টাকার জন্য তোমরা ইনভেস্টারের সাথে কন্ট্যাক্ট করবে। তো ইনভেস্টারের কাছে যখন তোমরা তোমাদের বিজনেস প্রপোজাল নিয়ে যাবে, তখন পুরো বিজনেসে তুমি কি করতে চাও, তোমার কি এম, তোমার কি অবজেক্ট, তোমার কি উদ্দেশ্য, সেই পুরোটাকে একটা শর্ট সামারি করে লিখে নিয়ে যাবে। তো যেই পেপারটা এই সামারিটা করে লিখে নিয়ে যাবে, সেটাই হচ্ছে তোমার প্রস্তাবনা, সেটাই হচ্ছে তোমার প্রেজেন্টেশন পেপার। এক্স্যাক্ট আমাদের কনস্টিটিউশনেও কিন্তু সেম। কনস্টিটিউশনটা যেই এইমস, যে অবজেক্টিভ এর ওপর বেস করে রয়েছে, সেটাই কিন্তু আমাদের প্রিয়াম্বল। তো প্রিয়াম্বল হচ্ছে আমাদের কাছে পুরো কনস্টিটিউশনের একটা সামারি। ওকে, আশা করি বোঝানো গেল যে প্রস্তাবনা ব্যাপারটা কি। চলো এবার বেসিক কিছু ইন্ট্রোডাকশন দেখে নিই প্রিয়াম্বলের ব্যাপারে। প্রথমেই আমরা আমেরিকান কনস্টিটিউশন বা ইউএস এর কনস্টিটিউশনকে থ্যাংক ইউ বলবো। কেন বলবো, কারণ এই আমেরিকান কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা যেরকম, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমরা ইন্ডিয়ানরা এবং আদার্স অন্য অনেক কান্ট্রি, এই জায়গা থেকেই কিন্তু আমরা প্রিয়াম্বলটাকে অ্যাডপ্ট করেছি। যখনই কোনো ভালো জিনিস আমরা কোনো জায়গা থেকে অ্যাডপ্ট করি, তখনই আমরা কিন্তু সেটাকে কপি করেছি বলতে পারবো না, আমরা কি বলবো, আমরা সেটাকে র্যানস্যাকিং করেছি। আগের সেশনে আশা করি মনে আছে, এটা আমি বুঝিয়েছিলাম। তো আর কি বলবো, একটু আগেই যেটা বললাম যে প্রিয়াম্বল হচ্ছে আমাদের কাছে সামারি অর এসেন্স অফ দ্য কনস্টিটিউশন। আমাদের পুরো কনস্টিটিউশনের একটা সার অংশ হচ্ছে গিয়ে আমাদের এই প্রিয়াম্বল। ওকে, এনে পালকিওয়ালা ইনি আমাদের প্রিয়াম্বলটাকে আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলে ডেসক্রাইব করে। আইডেন্টি কার্ড মানে কি, আইডেন্টি কার্ড মানে আমাদের যে, আমরা যে পুরো মানুষটা, ধরো আমরা কোনো জায়গায় অফিসে জব করি বা যেখানেই যা করি, তো সেইখানে সেই আইডেন্টি কার্ডে কিছু সামারাইজড ইম্পর্টেন্ট জিনিস দেওয়া থাকে। এমন নয় যে অফিসে তুমি কদিন ছুটি নিয়েছো বা কী কাজ করো, এক্স্যাক্ট সমস্ত ডেসক্রিপশন ওইটাই লেখা থাকে। ওখানে শুধু কিছু বেসিক ইনফরমেশন, তোমার নাম কি, তুমি কোন পোস্টে রয়েছো, তোমার ডেট অফ বার্থ কি, এই জায়গাগুলোকে শুধু ডিনোট করে আমাদের আইডেন্টি কার্ড। তো এক্স্যাক্ট আমাদের কনস্টিটিউশনেও কিন্তু সেরকমই, যে এইমস এবং অবজেক্টিভ কিছু মেইন ফিচার্সগুলোকে সামারাইজড করে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা লেখা। তো এই প্রিয়াম্বল বোঝানোর জন্য একটু পেছনের দিকের ব্যাকগ্রাউন্ডে আমি চলে যাচ্ছি। যদি তোমরা আগের পড়াগুলো, আগের সেশনগুলো দেখে আসো, এই জায়গাটা বুঝতে একদমই অসুবিধা হবে না। প্রিয়াম্বলটা কিন্তু আমাদের ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিল জওহরলাল নেহেরু, তিনি 13ই ডিসেম্বর 1946-এ অলরেডি এইমস এবং অবজেক্টিভটা ড্রাফট করে ফেলেছিলেন। কিন্তু তিনি সেই সময় তার এইমস এবং অবজেক্টিভটাকে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না, কারণ জিন্না মুসলিম লীগের তরফ থেকে জিন্না তখন এসে পৌঁছায় না। তাই আমরা 22শে জানুয়ারি 1947-এই কিন্তু অন্য একটা জায়গা থেকে এইমস এবং অবজেক্টিভটাকে অ্যাডপ্ট করে নিয়ে জমা দিয়ে দিই। কারণ আমাদের স্বাধীনতার জন্য আমাদের ওন কনস্টিটিউশন তৈরি করার খুব আর্জেন্সি ছিল, সেই জন্য আমরা অন্য একটা জায়গা থেকে অ্যাডপ্ট করে এই 22শে জানুয়ারি 1947 জমা দিয়ে দিই। অনেক পরে এই জওহরলাল নেহেরু যে এইমস এবং অবজেক্টিভটাকে ড্রাফট করেছিল 13ই ডিসেম্বর 1946-এ, সেইটাকে অনেক পরে আমাদের প্রিয়াম্বলের পার্টে অ্যাড করা হয়। এই হচ্ছে গিয়ে আমাদের প্রিয়াম্বল। এই প্রিয়াম্বলের এই পুরো যে সাইডটা, এটা খুব ভালো করে দেখে নাও, কারণ আজকে আমি যে কটা কথা বলবো পুরোটাই কিন্তু এই পুরো প্রিয়াম্বলটার ওপর বেস করে। ওকে, তো ফার্স্ট আমরা কি দেখবো, ফার্স্ট আমরা দেখবো এই প্রিয়াম্বলে কি কি ফিচার্স রয়েছে, কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। ফার্স্ট আমরা যেটা দেখবো যে আমাদের এই প্রিয়াম্বলের সোর্স কি।
আমাদের প্রিয়াম্বেলটা কাদের উদ্দেশ্যে, আমাদের এই কনস্টিটিউশনের প্রিয়াম্বেলটা কাদের উদ্দেশ্যে লেখা, কাদের উদ্দেশ্যে লেখা, আমাদের উদ্দেশ্যে লেখা, পিপল অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে লেখা। দেখো ফার্স্ট লাইনেই লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে ভারতের মানুষের, ভারতবাসীর উদ্দেশ্যে এই প্রিয়াম্বেলের সোর্সটা লেখা। নেক্সট, এই প্রিয়াম্বেলের কি ক্যারেক্টারাইজেশন রয়েছে, কি বৈশিষ্ট্য রয়েছে, কি নেচার, আমরা সভরেন্ট, আমরা সোশ্যালিস্ট, আমরা সেডিউলার, আমরা ডেমোক্রেটিক এবং আমরা রিপাবলিক। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং ডেসক্রিপশন আমি তোমাদের দেবো, তাই একটু ধৈর্য ধরে পুরো সেশনটাকে দেখো। নেক্সট হচ্ছে কি আমাদের এইমস এবং অবজেক্টিভ কি কি রয়েছে, আমাদের কি উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য তো বললাম, আমাদের কি কি ইচ্ছে রয়েছে, আমরা কি কি চাই এই প্রিয়াম্বেল, আমরা কনস্টিটিউশন থেকে কি কি চাই, আমরা জাস্টিস চাই, আমরা লিবার্টি চাই, আমরা ইকুয়ালিটি চাই, আমরা ফ্র্যাটার্নিটি চাই, আর কি চাই, আর হচ্ছে গিয়ে আমাদের এই কনস্টিটিউশনটা কবে অ্যাডপ্ট করা হয়, আমাদের কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয় 26শে নভেম্বর 1946 এই ডেটে। দেখো পুরো জায়গাটায় তোমরা দেখতে পাবে যে পুরো যেই ব্যাপারগুলো আমি তোমাদের বললাম সেই পুরো জায়গাটা কিন্তু আমাদের, আমি তোমাদের যদি একটু পয়েন্টিং করে দেখাই, এই হচ্ছে গিয়ে আমাদের সোর্স, এই হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার, এই হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার। নেক্সট হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের অবজেক্টিভ, আমরা জাস্টিস চাই, আমরা লিবার্টি চাই, আমরা ইকুয়ালিটি চাই, আমরা ফ্র্যাটার্নিটি চাই। আর আমাদের ডেট কবে, যেদিন আমরা অ্যাডপ্ট করি সেটা হচ্ছে গিয়ে 26শে নভেম্বর 1946, এই দিনে আমরা অ্যাডপ্ট করি আমাদের কনস্টিটিউশনটাকে। এবার এর একটা বেসিক জায়গা আমি তোমাদের একটু বোঝাই, কারণ অনেক সময় বেসিক জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন আসে কিন্তু আমরা খুব বোকামি করে সেটাকে ভুল করে ফেলি। ধরো আমাদের এই কনস্টিটিউশনটা, তোমরা ধরো পুরো পলিটি পড়ে ফেলেছো, লক্ষ্মীকান্তের পুরো পলিটি বইটা তোমরা শেষ করে ফেলেছো, তো পলিটিটা খুব ভালো করে তোমাদের রেডি হয়ে গেছে, আমি তোমাদের পলিটি পড়াচ্ছি, আমারও পলিটি ভালো করে রেডি হয়ে গেছে, তাহলে তুমি বা আমি দুজনের কেউ কি পলিটি পড়ার পর আমরা কি কনস্টিটিউশন লিখতে পারবো? লিখতে পারবো না। তো কেন লিখতে পারবো না? কারণ আমাদের কাছে সেই অধিকারটা নেই, সেই রাইটটা নেই কনস্টিটিউশন লেখার। কার কাছে রয়েছে? আমাদের পার্লামেন্টের কাছে রয়েছে। পার্লামেন্টকে কনস্টিটিউশন লেখার রাইট কে দিয়েছি? আমরাই দিয়েছি। কি করে দিয়েছি? কারণ আমরা ইলেকশন করেছি, পার্লামেন্টের যে মেম্বাররা রয়েছে তাদের তো ভোটিং করে আমরাই সিলেক্ট করেছি, তাদেরকেই তো আমরা ইলেক্ট করেছি, তো আমরাই তাকে কনস্টিটিউশন লেখার পারমিশন দিয়েছি। এবার একটা বেসিক জায়গা মনে করে দেখো, আমাদের কনস্টিটিউশন যখন ফার্স্ট ড্রাফট হয়, আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, আমাদের ফাউন্ডিং ফাদার ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি যখন কনস্টিটিউশন লিখেছিল, তাকে কে অনুমতি দিয়েছিল, তাকে কে পারমিশন দিয়েছিল যে হ্যাঁ তুমি কনস্টিটিউশন লিখতে পারো? আমরা দিয়েছিলাম কি? না, আমরা তো দিইনি। কারণ কনস্টিটিউশন তিনি যখন ড্রাফট করে, তোমাদের আশা করি আগের সেশনে মনে আছে, যখন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য ফার্স্ট মিটিং হয় 19 ডিসেম্বর 1946, ডেটটা মনে রেখো, 19 ডিসেম্বর 1946, এই ডেটে যখন আমাদের ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলির মিটিং হয়, সেই সময় কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি হওয়ার জন্য যে ফার্স্ট পারমিশন সেটা আমরা পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা জনগণরা, সিটিজেনরা, ইন্ডিয়ার সিটিজেনরা কিন্তু ফাউন্ডিং ফাদারকে দিই না। ফাউন্ডিং ফাদারকে কিন্তু এই পারমিশনটা দেয়, কে দেয়? সেকেন্ড ক্যাবিনেট মিশন। কারণ সেকেন্ড ক্যাবিনেট মিশন এসেই কিন্তু আমাদের বলেছিল যে আমরা তোমাদের ওন কনস্টিটিউশন, ওন ডমিনিয়ন দিতে চাই। আমরা কিন্তু সেই সময় দিতে পারিনি, কারণ সেই সময় তো আমরা স্বাধীনই হইনি। তো এটা হয়েছিল 1946-এ, আমরা স্বাধীনতা পেয়েছিলাম 15 অগস্ট 1947-এ। তো সেই সময় তো আমাদের ভোটিং রাইটই ছিল না, আমাদের তো তখন ব্রিটিশরা লিমিটেড ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছিল। আমাদের লিটারেসি, আমাদের সাক্ষরতার রেট যেহেতু 6 to 7% ছিল, তার তো অনেক পরে ডক্টর আম্বেদকর আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে ভোট দানের অধিকার নিয়ে আছে। তো তখন ফার্স্ট যখন ফাউন্ডিং ফাদাররা যখন ফার্স্ট কনস্টিটিউশনটাকে ড্র করে, তখন কিন্তু তাদের ফার্স্ট যে পারমিশন দিয়েছিল সেটা দিয়েছিল সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946। এটা খুব ভালো করে মনে রেখো। তার বহু পরে
এখন আমরা কনস্টিটিউশনে যদি কিছু চেঞ্জ হয় বা কনস্টিটিউশন যদি কখনো নতুন করে ড্র করার প্রয়োজন পড়ে, সেটা কিন্তু পার্লামেন্টের লোক করবে। পার্লামেন্টের মেম্বার কারা সিলেক্ট করি? পার্লামেন্টের মেম্বার সিলেক্ট করি আমরা। তো আশা করি এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এই পুরো প্রিয়াম্বেল থেকে যা যা কিওয়ার্ড পেয়েছি সেই প্রত্যেকটা কিওয়ার্ডকে নিয়ে এবার আমরা এক এক করে চলো ডেসক্রাইব করব। ফার্স্ট আমরা ডেসক্রাইব করব সভরিজেন্সি। সভরিজেন্সি বা সভরেন মানে কি? সভরেন মানে হচ্ছে কি সার্বভৌম বা অখণ্ড রাজ্য। ইন্ডিয়াকে আমরা বলবো যে ইন্ডিয়া হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট। এক্ষেত্রে এই ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো রকম ইন্টারনাল বা এক্সটার্নাল, বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো রকম প্রভাবে কিন্তু আভ্যন্তরীণ বা এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো রকম অ্যাফেয়ারে কিন্তু ইন্ডিয়ার কোনো রকম প্রভাব চেঞ্জ হয় না। ইন্ডিয়া কোনো রকম ডিসিশন চেঞ্জ করে না, কারণ ইন্ডিয়া নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। সাপোজ ধরো বাইরের কোনো স্টেট থেকে ইন্ডিয়ায় যদি কোনো রকম পরামর্শ আসে যে ইন্ডিয়ায় এই চেঞ্জ করতে হবে, ইন্ডিয়ায় ওই চেঞ্জ করতে হবে, ইন্ডিয়ায় কোনো কিছু ফোর্সফুল কিছু ক্রিয়েট করা হয়, তো ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেই পরামর্শটা নিজে নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ ইন্ডিয়া ডিসাইড করবে, কারণ ইন্ডিয়া নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তো সেখানে বাইরের কোনো এক্সটার্নাল বডি অ্যাফেয়ার করবে না। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা, এখানে আমায় বলতে পারো যে ইন্ডিয়া তো ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন ইউএনও এইটার মেম্বার। ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন ইউএনওর মেম্বার। তো ইউএনওর মেম্বার হওয়া মানেই কি তার সাথে ইন্টারন্যাশনাল একটা ডিল হচ্ছে, ইন্ডিয়ার সাথে তো ইন্টারন্যাশনাল ডিল হচ্ছে। তো সেইখানে কোনোভাবে কি ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সির ওপর কোনো রকম প্রভাব পড়তে পারে না। এখানে কোনো রকম এটা সম্পূর্ণ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডিক্লারেশন হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল যতই ডিল হোক, ইন্টারন্যাশনাল যতই অ্যাফিলিয়েশন হোক, ইন্ডিয়ার কোনো রকম কোনো প্রভাব পড়বে না, কারণ ইন্ডিয়া সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এবার এখানে যেই জিনিসটা আমি তোমাদের বোঝাবো সেটা হলো ইন্ডিয়া তো ইন্ডিপেন্ডেন্ট স্টেট আমি বলে দিয়েছি, তো ইন্ডিয়ার যারা সিটিজেন তারাও কি সভরেন, তারাও কি অখণ্ড রাজ্যের বিশ্বাস করে? তাদেরও কি সবসময় সভরিজেন্সি বা সার্বভৌমত্বের পাওয়ার দেওয়া হয়? এক্ষেত্রে আমি বলবো না, কারণ যদি ইন্ডিয়ার প্রত্যেকটা সিটিজেন নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতো তবে তারা নিজেদের মতো যখন যা ইচ্ছা করে ফেলতো। ধরো তোমার আজকে কারোর সাথে ঝগড়া হলো, তুমি কিন্তু পারবে না যে সেই তার বাড়িতে রাত্রিবেলা গিয়ে ভাঙচুর করতে বা তাকে মারধর করতে। তুমি অবশ্যই তোমার যা তার বিরুদ্ধে অভিযোগ সেটা নিয়ে তুমি আইনের সাহায্য নিতে পারো, কিন্তু তুমি নিজের হাতে আইন তুলতে পারবে না। তো সেইখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য কিন্তু এই পুরোপুরি সভরিজেন্সির পাওয়ারটা দেওয়া হয় না। কিন্তু উল্টো দিক দিয়ে যদি আমরা দেখি, একমাত্র যখন আমরা ভোটিং দিই তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট, তখন আমাদের যা ইচ্ছা, যা আমাদের যেই সরকারকে পছন্দ আমরা কিন্তু সেই সরকারকেই সিলেক্ট করব। সেখানে কিন্তু আমাদের কোনো রকম এক্সটার্নাল বা ইন্টারনাল পাওয়ার অ্যাফিলিয়েশন নেই যে কেউ আমাদের ফোর্সফুল ইন্টারাকশন করছে যে একেই ভোট দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো শুধুমাত্র যখন ভোটিং রাইটের ব্যাপার হয় তখন কিন্তু ইন্ডিয়ার সিটিজেনরাও এই একই রকম সভরিজেন্সির পাওয়ার পায়। কিন্তু ইন্ডিয়া নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট বডির যে সিটিজেনরা রয়েছে তারা কিন্তু সব ক্ষেত্রে এই সুবিধাটা লাভ করে না। তো আশা করি এই জায়গাটা বোঝানো গেল। নেক্সট হচ্ছে গিয়ে সোশ্যালিস্ট মানে হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক। এই সোশ্যালিস্ট এই ওয়ার্ডটা আমি এখানে যখন তোমাদের নেচার অফ দ্য স্টেট পড়িয়েছিলাম, দেখো সোশ্যালিস্ট এবং সেডিউলার এই দুটো জায়গায় দুটো স্টার মার্ক দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমাদের যখন প্রিয়াম্বেল তৈরি হয় তখন কিন্তু এই সোশ্যালিস্ট আর সেডিউলার এই দুটো ওয়ার্ড লেখা ছিল না। তখন শুধুমাত্র ইন্ডিয়ার স্টেটের নেচার হিসাবে সভরেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই তিনটে জায়গা লেখা ছিল। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1946-এ কিন্তু সোশ্যালিস্ট, সেডিউলার, পরে আরেকটা ইন্টিগ্রিটি, এই তিনটে পাওয়ারকে অ্যামেন্ড করা হয়, অ্যাড করা হয়, ঠিক আছে? তো
নেক্সট সোশ্যালিস্ট, এই ওয়ার্ডটাকে কি বললাম যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1946-এ অ্যাড করা হয়েছিল। তো এই সোশ্যালিস্ট ওয়ার্ডে আমরা কীরকম সমাজ ব্যবস্থাকে পছন্দ করি, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম, আমরা গণতান্ত্রিক সমাজতন্ত্রকে বিশ্বাস করি, আমরা কমিউনিস্ট সোশ্যালিজমকে বিশ্বাস করি না। তো এক্ষেত্রে ইন্ডিয়ায় দুরকম সোশ্যালিজম রয়েছে, একটা মার্কসিজম সোশ্যালিজম, একটা গান্ধীজম। মার্কসিজম সোশ্যালিজম মানে কি, ধরো আমাদের কাছে যা রিসোর্স রয়েছে সেই রিসোর্স, স্টেটের কাছে যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলো স্টেট ইকুয়ালি সমস্ত সিটিজেনদের মধ্যে ডিভাইডেড করে দেবে। সাপোজ স্টেটের কাছে 10 লাখ টাকা রয়েছে, সেই 10 লাখ টাকা প্রত্যেকটা সিটিজেনের মধ্যে স্টেট ডিভাইড করে দেবে। এইটা হচ্ছে গিয়ে মার্কসিজম সোশ্যালিজম। উল্টো দিকে যদি আমরা গান্ধিয়ান সোশ্যালিজম দেখি, গান্ধিয়ান সোশ্যালিজম কিন্তু রিসোর্স ডিভিশনের বিশ্বাস করে না। গান্ধিয়ান সোশ্যালিজম বিশ্বাস করে যে আমরা রিসোর্সটাকে ডিভাইড করব না, আমরা অপরচুনিটিটাকে ডিভাইড করব। অর্থাৎ তোমার পাশের বাড়িতে কেউ যদি WBCS অফিসার থাকে, তোমার ক্ষেত্রেও সেম অপরচুনিটি থাকবে যদি তুমি সেই যোগ্যতার হও, তুমি যদি সেই এজের হও, তোমার ক্ষেত্রেও এই কনস্টিটিউশন সরকার সেম অপরচুনিটি দেবে তুমি যাতে WBCS অফিসার হতে পারো সেই জন্য। তো এক্ষেত্রে আমরা মার্কসিজম এবং গান্ধিজমের দুটোকে মিক্স আপের একটা ব্লেন্ডিংয়ে চলি, যেখানে আমরা গান্ধিয়ান সোশ্যালিজমের পক্ষে, আমরা অপরচুনিটিটাকে ডিভিশন করতে চেষ্টা করি, আমরা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে চাই যে সেও যাতে সেই বড় জায়গাটাকে অ্যাচিভ করতে পারে। কারো কাছে কেউ যদি খুব বড় লোক হয় আর উল্টো দিকে কেউ যদি খুব গরিব হয়, সেই গরিব মানুষেরও কাছে সেম অপরচুনিটিগুলো খোলা থাকবে সরকারি তরফে, যাতে সে সেমভাবে ধনী হওয়ার চেষ্টা করতে পারে। তো এইটাকেই আমরা গান্ধিয়ান সোশ্যালিজম বলবো। তো আমরা এই পক্ষে। আর অফ দি সেশন 1955-এ কিন্তু কংগ্রেস পার্টি অলরেডি এই প্যাটার্নটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, অ্যাডপ্ট করে নিয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে সেডিউলার। সেডিউলার মানে হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষ। আমরা আবার 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ আবার এই সেডিউলারটাকে অ্যাড করে নিই। সেডিউলার মানে হচ্ছে গিয়ে, আমরা আগেও পড়িয়েছি যে আমরা ইন্ডিয়ানরা কিন্তু ওয়েস্টার্ন কনসেপ্টকে বিশ্বাস করি না। ওয়েস্টার্ন কনসেপ্টে কিন্তু রিলিজিয়ান এবং স্টেটের মধ্যে একটা সেপারেশন বলা হয় সেডিউলার কনসেপ্টটা নিয়ে, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের এখানে এটা খুব একটা পজিটিভ কনসেপ্ট হিসাবে যায়। আমরা কি করি, আমরা সমস্ত রিলিজিয়ানে, আমাদের কান্ট্রির যত রিলিজিয়ান রয়েছে সমস্ত রিলিজিয়ানকে কিন্তু আমরা সমান স্টেটাস দিই এবং সমান রেসপেক্ট দিই, সমান স্টেটাস এবং সমান রেসপেক্ট দিই। আর কি, আমাদের এই সেডিউলার নিয়ে যত রকমের সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত আমাদের যে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকারগুলো ছিল, সেখানে কিন্তু রিজিয়ানদের নিয়ে যে ফ্রিডম, রিজিয়ানদের যে ফ্রিডমটা দেওয়া হবে, যে তাদের কোনো রকম কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটা নিয়ে কিন্তু অলরেডি গ্যারেন্টেড একটা আর্টিকেল আমাদের কনস্টিটিউশনে অলরেডি রয়েছে। তো আমরা অবশ্যই ধর্মনিরপেক্ষ, আমরা সমস্ত ধর্মকে সাপোর্ট করি, আমরা অ্যান্টি সোশ্যালিজম নই, আমরা অ্যান্টি সেডিউলার নই, আমরা অ্যান্টি সোশ্যালিস্ট নই। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ডেমোক্রেসি। ডেমোক্রেটিক মানে হচ্ছে কি গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি, আমাদের গণতান্ত্রিক অধিকার কি, আমাদের মেইন গণতান্ত্রিক অধিকার হলো আমাদের ইলেকশন রাইট, এবং সেই ইলেকশন রাইটে আমাদের যাতে ফ্রি, ফেয়ার এবং পিরিয়ডিক ইলেকশন হয়। ফ্রি এবং ফেয়ার ইলেকশন তো হবেই, কিন্তু যদি কোনো একটা সরকারকে আমরা ইলেক্টেড করে দিই এবং সেই সরকার ইলেক্টেড হয়ে বলে যে এবার আমি 50 বছর বা 100 বছর বা আমি যতদিন বাঁচবো তার আগে পর্যন্ত আমার ইলেকশন চেঞ্জ হবে না, আমার পোস্ট চেঞ্জ হবে না, আমরা কি রাজি হব? তাহলে তো আমাদের ডেমোক্রেসিটাই নষ্ট হয়ে যাবে। তো এই ডেমোক্রেটিক ব্যাপারটায় আমরা বলতে চেয়েছি যে আমাদের পিরিয়ডিক ইলেকশন হবে, আমাদের রেগুলার ইলেকশন হবে। তো এখানে দুরকম ইলেকশনের কথা বলা রয়েছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট ডেমোক্রেসি যেটা, সেটা সুইজারল্যান্ডে থাকে, সেখানে প্রত্যেকটা মানুষের হাতেই সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের হাতে। তো সে যদি চায় যখন ইচ্ছা কাউকে মেরে ফেলতে পারে, কাউকে শাস্তি দিতে পারে, কাউকে বন্দি করে রাখতে পারে। কিন্তু ইন্ডিয়ানরা এটা বিশ্বাস করে না।
ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে বিশ্বাস করে, যেখানে একজন রিপ্রেজেন্টেটিভ হেড থাকবে, যেখানে সেই রিপ্রেজেন্টেটিভ হেডের হাতে সুপ্রিম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ারটা থাকবে। তো এখানে আমরা দুরকম পাওয়ারের বিশ্বাস করি, একটা পার্লামেন্টের পাওয়ার, একটা প্রেসিডেন্টাল পাওয়ার। ওকে, তো যেটা হলো মেইন ডেমোক্রেটিক ব্যাপারটা থেকে আমরা দুটো জিনিস জানবো। এক হচ্ছে গিয়ে আমাদের পিরিয়ডিক ফেয়ার এবং ফ্রি ইলেকশন হতে হবে, যেখানে যে সরকার সিলেক্ট হলো, যে পার্লামেন্টারি বা প্রেসিডেন্টালকে যে আমরা সুপ্রিম পাওয়ারটা দিচ্ছি, তাদের কিন্তু আবার একটা পিরিয়ডিক বা রেগুলার চেঞ্জ হবে, যে সে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড মেনে হবে। সে আমাদের এখানে 5 বছরের জন্য ইলেক্ট করা হয়, 5 বছর পর তার কাজের ভিত্তিতে আবার সিলেক্ট করা হবে। যদি সে ভালো কাজ করে সে থেকে যাবে, যদি সে ভালো কাজ না করে তবে কিন্তু আবার আমরা ইলেক্টেড করে তাকে চেঞ্জও করতে পারি। এই রাইটটা আমাদের রয়েছে। নেক্সট আর কি রয়েছে ডেমোক্রেটিক রাইটে, একটু আগে বললাম অ্যাডাল্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, আমাদের ভোট অধিকার দেওয়ার ক্ষমতা। আর কি রয়েছে পিরিয়ডিক ইলেকশন, এগুলো আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট এবার আমরা আসি রিপাবলিক। ধরো যদি আচ্ছা আগে আমি রিপাবলিকটা বলে দিই যে রিপাবলিক কি। রিপাবলিক হচ্ছে কি আমাদের রিপাবলিক জায়গাটাকে দুভাবে ক্লাসিফাই করা যায়, একটা মোনার্চি, একটা রিপাবলিক। আমাদের ব্রিটেনের যে কনস্টিটিউশনটা রয়েছে সেখানে কিন্তু মোনার্চি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা হয়, যে এখানে রাজার ছেলেরাই রাজা হয়। এখানে কিন্তু জনসাধারণের মনোনীত প্রার্থী কিন্তু হেড হয় না। কিন্তু আমাদের এখানে কিন্তু রিপাবলিক ব্যাপারটা রয়েছে। আমরা এখানে স্টেটের জন্য বা যে আমাদের ইলেকশনের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ভোট দিয়ে কিন্তু আমাদের ইলেক্টেড হেডকে সিলেক্ট করি। ওকে, তো এইটা আমরা ইউএসএর থেকে নিয়েছি। কিন্তু ইউএসএর একটা ফান্ডামেন্টাল জায়গা আমরা চেঞ্জ করে দিয়েছি। কি চেঞ্জ করেছি সেটা আমার আগের ভিডিওতে রয়েছে, অবশ্যই দেখে নেবে। তো এবার আমরা যেটা এখানে মেইন বলবো, যেই মেইন জায়গাটা এবার আবার আরেকটু বোঝার, একটু মন দিয়ে শোনার জায়গা, সেটা হলো আমরা রিপাবলিক হিসাবে যাকে হেড বানিয়েছি সে হচ্ছে প্রেসিডেন্ট। একটু আগে ডেমোক্রেটিক রাইটে আমরা বললাম যে একে আমরা পিরিয়ডিক ইলেকশন করব 5 বছরের জন্য। এবার ভেবে দেখো, যদি ইন্ডিয়ান সিটিজেনরা শুধুমাত্র ডেমোক্রেটিক রাইট পেত, তারা যদি এই রিপাবলিক রাইটটা না পেত, তাহলে কি প্রবলেম হতো? আচ্ছা তার আগে আমরা একটা জিনিস জানি, যে এই রিপাবলিক ডে 26শে জানুয়ারি রিপাবলিক ডেটা কেন আমাদের সেলিব্রেট করা হয়, কি এমন হয়েছিল 26শে জানুয়ারি? তোমরা সবাই বলবে যে 26শে জানুয়ারি আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই ব্যাপারটা এনফোর্স হয়েছিল। আমাদের মেজর যে পার্টটা, এই মেজর পার্টটা যে আর্টিকেলের যে কিছু পার্ট, সেটা আমরা নভেম্বরের 22 তারিখেই সাবমিট করে দিই 1946-এর। কিন্তু যে মেজর পার্ট অফ কনস্টিটিউশন সেটাকে আমরা এনফোর্স করি কবে? 26শে জানুয়ারি 1950। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে কি? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের কিছু ফান্ডামেন্টাল ল অফ ল্যান্ড, আমাদের ভূমির জন্য, আমাদের দেশের জন্য একটা মৌলিক ল বেঁধে দিয়েছে। তো এই বেঁধে দেওয়ার ফলে আমাদের কি রাইট, কি প্রফিট আছে, আমাদের কি প্রফিট রয়েছে? হঠাৎ এই 26শে জানুয়ারিটাকে আমরা এত বিশালভাবে সেলিব্রেট করি কেন? আমরা তো সেদিন এমন নয় যে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনতা তো আমরা তার আগেই পেয়ে গেছি। তাহলে এই 26শে জানুয়ারির দিনটার এত গুরুত্ব কেন? এবার আমরা যদি একটু আগে যে কথাটা বলছিলাম সেটায় ফিরে আসি, যে যদি আমরা শুধুমাত্র রিপাবলিক যদি না হতাম, আমরা যদি শুধুমাত্র ডেমোক্রেটিক হতাম, তো ডেমোক্রেটিক রাইট দিয়ে আমরা গভর্নমেন্টকে সিলেক্ট করলাম। গভর্নমেন্টকে সিলেক্ট করার পর গভর্নমেন্টের হাতে আমরা এক্সট্রিম রাইট দিয়ে দিয়েছি 5 বছরের জন্য, যে ইনি যা করবেন তিনিই সব। তো যদি আমরা রিপাবলিক না হতাম, কি হতো? রিপাবলিক যদি আমরা না হতাম, তাহলে গভর্নমেন্ট, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো গভর্নমেন্ট একটা ল আনলো যে এখন থেকে কোনো মেয়ে আর পড়াশোনা করতে পারবে না, শুধুমাত্র ছেলেরাই পড়াশোনা করতে পারবে, অথবা কোনো মেয়ে চাকরি পাবে না, শুধুমাত্র ছেলেরা চাকরি পাবে। তো এই পুরুষতান্ত্রিক সমাজটাকে একটা ল করে গভর্নমেন্ট দিয়ে দিল। তোমরা কি রাজি হবে? আমি কি রাজি হব? কেউ কি রাজি হবে? হব না। কেন হব না?
আমরা তো রিপাবলিক চাই না, আমরা তো শুধু যদি ডেমোক্রেসি নিয়ে যদি আমরা বিশাল মাথা গলাতাম যে আমরা তো ডেমোক্রেসি নিয়ে আমরা বিশাল ডেমোক্রেটিক হয়ে গেছি, আমরা আমাদের গভর্নমেন্ট সিলেক্ট করে ফেলেছি, তাহলে আর কিসের দরকার? এবার এই লটা, এবার সেই পাওয়ারফুল গভর্নমেন্ট যে ল দেবে সেটা তো আমরা মানতে বাধ্য। কিন্তু এইখানে একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমরা রিপাবলিক, যেহেতু আমাদের কনস্টিটিউশন 26শে জানুয়ারি তৈরি হয়ে গেছে, তো আমাদের ফান্ডামেন্টাল ল অফ ল্যান্ডের জন্য, পাবলিকদের জন্য, সিটিজেনদের জন্য কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, কিছু মৌলিক অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোতে অলরেডি রয়েছে নো ডিসক্রিমিনেশন অ্যাক্ট, আমরা কারো মধ্যে ভেদাভেদ করতে পারি না, আমরা নারী বা পুরুষের মধ্যে ভেদাভেদ করতে পারি না, এটা অলরেডি আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে। তো এই রাইটসটা যেহেতু 26শে জানুয়ারি কনস্টিটিউশন তৈরি হওয়ার সময় অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তো কখনোই গভর্নমেন্ট তার এক্সট্রিম পাওয়ারটাকে খাটিয়ে কখনোই আমাদের এই এমন কোনো ল পাস করতে পারে না যেখানে ইন্ডিয়ান সিটিজেনদের অসুবিধা হয়। তার পাওয়ার এক্সট্রিম থাকবে, কিন্তু তার পাওয়ারটা লিমিটেড থাকবে কোথায়? আমাদের কনস্টিটিউশনাল লয়ের জন্য। ওকে, লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট খুবই পাওয়ারফুল হতে পারে, কিন্তু তার পাওয়ারটাকেও লিমিটেড রাখবে কি? আমাদের কনস্টিটিউশনের ল, যাতে কোনোভাবে ইন্ডিয়ান সিটিজেনরা ক্ষতিগ্রস্ত না হয়, এমন কোনো ল, এমন কোনো রেগুলেশন জানে তিনি আনতে না পারে যাতে ইন্ডিয়ান সিটিজেনদের অসুবিধা হয়। আশা করি এই জায়গাটা বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে গিয়ে জাস্টিস। এবার আবার যদি আমি প্রিয়াম্বেলের জায়গাটায় চলে আসি, দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি শেষ করে ফেললাম? আমাদের কি কি নেচার রয়েছে, ইন্ডিয়ান স্টেটের কি কি নেচার রয়েছে, এই জায়গাটাকে আমরা শেষ করে ফেললাম। আমরা সভরেন পড়ে নিয়েছি, আমরা সোশ্যালিস্ট পড়ে নিয়েছি, আমরা সেডিউলার পড়ে নিয়েছি, আমরা ডেমোক্রেটিক পড়ে নিয়েছি এবং আমরা রিপাবলিক পড়ে নিয়েছি। এবার আমাদের কি কি চাই, আমাদের কি কি দাবি রয়েছে কনস্টিটিউশনের থেকে, সেইটা এবার আমরা পড়ব। ফার্স্ট দাবি কি রয়েছে? আমরা জাস্টিস চাই। ধরো আমরা এই এতগুলো রাইটসকে এস্টাবলিশ করে নিলাম, কিন্তু আলটিমেট সব জায়গায় গিয়ে তো আমাদের জাস্টিসই চাই। কোনো অন্যায়, কোনো কিছুর বিরুদ্ধে আমাদের তো একমাত্র আমাদের মনে শান্তি দিতে পারে এই জাস্টিস, যেখানে আমরা ভুল না, আমরা ঠিক, আমাদের কি চাই আসলে এবং আমাদের কি দরকার সেই পুরো ব্যাপারটাকে জাস্টিফাই করা হচ্ছে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিয়াম্বেলের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো এই প্রিয়াম্বেলের জাস্টিস অনুযায়ী আমাদের 3 রকম জাস্টিস পাওয়ারটাকে দেওয়া হয়। কি কি? এক হচ্ছে গিয়ে সোশ্যাল জাস্টিস, এক হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল জাস্টিস, এক হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। 3টে জাস্টিস দেওয়া হয়। সোশ্যাল জাস্টিসের মধ্যে কি রয়েছে? সোশ্যাল জাস্টিসের মধ্যে রয়েছে আমরা কোনো রকম কাস্ট নিয়ে ভেদাভেদ করব না, আমরা কোনো রকম কালার নিয়ে, কে ফর্সা কে কালো, এই কালার নিয়ে কোনো রকম ডিভিশন করব না, আমাদের রিলিজিয়ান নিয়ে, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান, এগুলো নিয়ে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না, আমাদের ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ, এই নিয়ে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আমরা সবসময় ব্যাকওয়ার্ড কাস্টদের দেখব, উল্টো দিকে যেসব মানুষরা পিছিয়ে পড়েছে কিন্তু কোনো কাস্ট রিজার্ভেশনও নেই, তো এবং ওমেন যারা পিছিয়ে পড়া, অনেক গ্রামের দিকে মেয়েরা রয়েছে যারা পড়াশোনা করতে পারে না, তো তাদের জন্য আমরা সোশ্যাল জাস্টিস এই ব্যাপারটাকে দেখব। নেক্সট ইকোনমিক্যাল জাস্টিস। ইকোনমিক্যাল জাস্টিসের মধ্যে কি বলা হচ্ছে? যে যেখানে এমন নয় যে শুধুমাত্র বড়লোকের ছেলেই পড়াশোনা করবে, গরিবের ছেলে পড়াশোনা করতে পারবে না, বা যারা খুব বড়লোক তারাই একমাত্র সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে, যারা গরিব তারা বসতে পারবে না, এই ব্যাপারটাকে নেওয়া হবে না, সবার জন্য একটা ইকুয়াল জাস্টিস দেওয়া হবে। নেক্সট হচ্ছে গিয়ে এই সোশ্যাল এবং ইকোনমিক এই জাস্টিসটাকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন জাস্টিস। ওকে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। লাস্ট হচ্ছে গিয়ে পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস অনুযায়ী আমরা যে কোনো পলিটিক্যাল ব্যাপারে, যে কোনো গভর্নমেন্টের রুলের ব্যাপারে ইকুয়ালি আওয়াজ তুলতে পারি। যে কোনো ভুল জিনিস, রাজনৈতিক যে কোনো ভুল ব্যাপার দেখলেই আমরা তার এগেনস্টে জাস্টিসের জন্য আওয়াজ তুলতে পারি। এই পুরো জায়গাটার জন্য আমরা আবারও কাকে থ্যাংক ইউ দেব? আমরা রাশিয়ার রিভলিউশনকে থ্যাংক ইউ দেব, কারণ এই জায়গাটা থেকে আমরা সেটাকে অ্যাডপ্ট করেছি, এই জায়গাটা থেকে আমরা রাশিয়ান রেভলিউশন থেকে আমরা এই জাস্টিস পার্টটাকে
র্যানস্যাক করেছি। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে লিবার্টি মানে হচ্ছে গিয়ে স্বাধীনতা। আমাদের ইন্ডিয়ান সিটিজেনরা ইকুয়াল অপরচুনিটি পাই, আমরা কোনো রকম আমরা এই ব্যাপারে স্বাধীন। আমরা আর কি ব্যাপারে স্বাধীন? আমরা বিভিন্ন রকম থটসে স্বাধীন, আমরা এক্সপ্রেশনে স্বাধীন, আমরা বিলিফে স্বাধীন, আমরা ফেতে স্বাধীন। মানে কি, আমরা যখন কোনো কিছু চিন্তা করি, সেটা হতে পারে কোনো বিজনেস স্টার্টআপের চিন্তা, হতে পারে আমরা WBCS হব না অন্য কোনো এক্সামের জন্য পড়াশোনা করব, তো এই যে স্বাধীন চিন্তা, এই চিন্তাটা করার জন্য তুমি স্বাধীন। তোমাকে আইনগতভাবে কেউ ফোর্সফুলি এটা চাপিয়ে দিতে পারে না। তোমরা যা মনের ইচ্ছা, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা সেটাকে ফ্রিলি এক্সপ্রেস করতে পারো, সেই ব্যাপারে তোমরা স্বাধীন। তবে এমন নয় যে আমি কারো বাড়িতে চুরি করতে যাব সেইটা আমি এক্সপ্রেস করছি, এমনটা নয়। ভালো চিন্তাধারাকে আমরা এক্সপ্রেস করব। আমরা যদি কিছু বিশ্বাস করি, সাপোজ অনেকে ভগবানে বিশ্বাস করে, কেউ মানুষে বিশ্বাস করে, মানুষ সেবায় বিশ্বাস করে, তো এই বিশ্বাসটাকে, যার বিশ্বাসের জায়গায় সে স্বাধীন, সেখানে আমাদের কিছু বলার নেই। নেক্সট হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ফান্ডামেন্টালস রাইটগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা স্বাধীন। কিন্তু এই এতগুলো স্বাধীনতা, এই এতগুলো লিবারেসির মধ্যেও একটা জায়গায় কিন্তু আমাদের একটা লিমিটেড ব্যাপার মেনে চলতে হয়। আমাদের একটা জায়গায় কিন্তু লিমিটেড লাইসেন্সটাকে লিমিটেড করে দেওয়া হয়। কারণ ধরো কারো ইচ্ছে হলো যে কারোর সাথে ঝগড়া হলো, গিয়ে প্রচণ্ড পিটিয়ে আসবে, এই ব্যাপারটাকে, বা কারো ইচ্ছা হলো কাউকে গুলি করে দেবে, তো এই রাইটে তো বলতেই পারো আমরা তো স্বাধীন, আমরা তো লিবারেসি, আমরা তো লিবারেট, তো আমরা গুলি করেছি, তো কি এমন প্রবলেম হচ্ছে? তো এই জায়গায় কিন্তু সিটিজেনদের একটা গণ্ডির মধ্যে, একটা লিমিটেশনের মধ্যে আটকে রাখা হয়। তাদের এমন নয় যে এক্সট্রিম লাইসেন্স দিয়ে দেওয়া হয়, তাদের কিছু জায়গায়, এই যে সেকেন্ড পয়েন্টে যে জায়গাগুলো বললাম, তোমার চিন্তাধারা, তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার এক্সপ্রেশন, তোমার ফান্ডামেন্টাল রাইট, এই জায়গাগুলো থেকে, তোমার ভোটিং, তোমার এই জায়গাগুলো থেকে তুমি স্বাধীন। কিন্তু তুমি এমন কোনো কাজ করতে পারো না যেই কাজের জায়গায় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। ওকে, তো আবারও এই পুরো জায়গাটাকে আমরা কোথা থেকে রানস্যাক করি? এই পুরো জায়গাটাকে আমরা রানস্যাক করি ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। নেক্সট হচ্ছে ইকুয়ালিটি। একটু আগেই আমি বললাম যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য অপরচুনিটি ইকুয়াল। যে বড়লোক, তার জন্য বড়লোক হওয়ার জন্য তার যা অপরচুনিটি ছিল সরকারি তরফে, যে খুব গরিব তারও সেম অপরচুনিটি রয়েছে সরকারি তরফে সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য। তো আমরা ইকুয়ালিটি নিয়ে 3টে ডিভিশন করেছি। আমরা সিভিল ইকুয়ালিটি দিচ্ছি, আমরা পলিটিক্যাল ইকুয়ালিটি দিচ্ছি, আমরা ইকোনমিক্যাল ইকুয়ালিটি দিচ্ছি। এই প্রত্যেকটা জায়গা আর্টিকেলের সিভিল ইকুয়ালিটি আর্টিকেলের 14 থেকে 18 পর্যন্ত অ্যাড করা, পলিটিক্যাল ইকুয়ালিটি আর্টিকেল 39-এ অ্যাড করা, ইকোনমিক ইকুয়ালিটি আর্টিকেল 325 আর 326-এ অ্যাড করা। ঠিক তার পরের স্লাইডে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি কিসের ওপর আমরা আনটাচেবিলিটি, আমরা পাবলিক এমপ্লয়মেন্ট, এই সবগুলোর ওপর যে ইকুয়ালিটি, সব জায়গায় যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে সেই জায়গার ওপর বিশ্বাস করি। নেক্সট হচ্ছে কি ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে কি আমাদের ভাই মানে সেন্স অফ ব্রাদারহুড। তো এই সেন্স অফ ব্রাদারহুড ব্যাপারটা কখন আসবে? যখন আমরা সিঙ্গেল সিটিজেনশিপ বা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে অ্যাকসেপ্ট করব। সিঙ্গেল সিটিজেনশিপ কেন বলছি? সাপোজ ধরো যে আমাদের পুরো ইন্ডিয়ায় যে ইউপিতে থাকে, যে মহারাষ্ট্রে থাকে, যে আসামে থাকে, বা যে ওয়েস্ট বেঙ্গলে থাকে, এই সবার জন্য কিন্তু আলাদা কোনো রকম সিটিজেনশিপ নেই। আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনশিপ, কেউ মহারাষ্ট্রে বলতে পারবে না আমি মহারাষ্ট্রের সিটিজেনশিপ, কেউ আসামে বলতে পারবে না আমি আসামের সিটিজেনশিপ। আমরা সবাইকে বলবো কি আমরা ইন্ডিয়ার সিটিজেনশিপ। তো এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, যেখানেই যাও না কেন আমরা ভারতীয়, আমরা ভাই এই ব্যাপারটাকে দেখাতে হবে। আর কি আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে, যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে, যে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপর একটা রেসপেক্ট করব, আমরা ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেমের ওপর সম্মান করব, যেটা আর্টিকেল 51A অনুযায়ী রয়েছে। তো এই জায়গাগুলোকে আমাদের ফ্র্যাটার্নিটিটাকে ডিটারমাইন করে। তো এই ফ্র্যাটার্নিটিতে একটা ওয়ার্ড ইন্টিগ্রিটি, এইটাকেও কিন্তু আমরা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এই ওয়াইজ অ্যাড করি। তো অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আমরা 3টে জায়গাকে অ্যাড করলাম, একটা হচ্ছে গিয়ে শেডিউলার, একটা সোশ্যালিস্ট, একটা ইন্টিগ্রিটি। এই 3টে, এটা খুব ভালো করে মনে রাখো। ঠিক তার পরের দিকে স্লাইডে আমি আবারও এটাকে রিপিট করব।
নেক্সট হচ্ছে কি প্রিয়াম্বেল থেকে আমরা কি কি সিগনিফিকেন্স পেলাম, কি কি ইম্পর্টেন্স পেলাম। প্রিয়াম্বেলটা আমাদের কাছে কিন্তু একটা হরোস্কোপ, এই যে লাইনগুলো লিখেছি এগুলো একটা কি ফিচার, এগুলো কিন্তু আমাদের বিখ্যাত যে কনস্টিটিউশনের যারা ড্রাফট করে বা কনস্টিটিউশনের যারা লয়ার, বিখ্যাত মানুষরা কিন্তু এই প্রত্যেকটা লাইন লেখে। এগুলো কিন্তু আমার বানানো নয়, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা বইতে পাবে। ওকে, তো এই পুরো সিগনিফিকেন্স অনুযায়ী শর্ট করে যদি বলতে চাই প্রিয়াম্বেলটাকে আমরা কি বলবো, প্রিয়াম্বেল হচ্ছে কি আমাদের কনস্টিটিউশনের একটা কি ওয়ার্ড, আমাদের সোল অফ কনস্টিটিউশন, যার উপর ভিত্তি করে আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছে। যেই ওয়ার্ডগুলো তোমরা দেখলে যে প্রিয়াম্বেলে যে কটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তীকালে যে কনস্টিটিউশনের যে আর্টিকেলসগুলো, যে অ্যাক্টগুলো, সেগুলো লেখা। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে প্রিয়াম্বেলটা কি আমাদের কনস্টিটিউশনের পার্ট না পার্ট নয়। তো এক্ষেত্রে আমি বলবো যে দুটো জায়গা আমাদের পড়তে হবে। এই কনস্টিটিউশনটা প্রিয়াম্বেলটা আমাদের কনস্টিটিউশনের কনস্টিটিউশনের পার্ট কি পার্ট নয়, এর জন্য আমাদের বেরুবারি ইউনিয়ন কেস 1960 এবং কেশবানন্দ ভারতী কেস 1973, এই দুটো জায়গা পড়তে হবে। এই দুটো জায়গা আমি পরের দিকে একটা ভিডিওতে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। এখন শুধু জেনে রাখো যে প্রিয়াম্বেল আমাদের কনস্টিটিউশনে অ্যাড হবে কি হবে না এই নিয়ে সুপ্রিম কোর্টের মনে দীর্ঘদিন একটা দ্বন্দ্ব ছিল। যখন বেরুবারি ইউনিয়ন কেস 1960-তে হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলে যে কনস্টিটিউশন প্রিয়াম্বেল শুধুমাত্র কনস্টিটিউশনের একটা ইন্ট্রোডাকশন হিসাবে কাজ করবে, এটা কনস্টিটিউশনের কমপ্লিট পার্ট হিসাবে অ্যাড হবে না। কিন্তু পরবর্তীকালে 1973-তে যখন কেশবানন্দ ভারতী কেস হয় তখন সুপ্রিম কোর্ট তার ভুলটাকে রেকটিফাই করে নেয়। তখন সুপ্রিম কোর্ট বলে যে না, প্রিয়াম্বেল অবশ্যই খুব ইম্পর্টেন্ট পার্ট অফ কনস্টিটিউশন, এমনকি প্রিয়াম্বেল হচ্ছে কি একটা কি পার্ট অফ কনস্টিটিউশন। তো এই এবং এছাড়াও 1995-এ এলআইসি অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট আবার প্রিয়াম্বেলকে বলে যে এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। তো প্রথম দিকে প্রিয়াম্বেলকে কনস্টিটিউশনের পার্ট হিসাবে ধরে নেওয়া না হলেও পরের দিকে কেশবানন্দ কেস এবং এলআইসি অফ ইন্ডিয়ান কেস, এই দুটো ক্ষেত্রে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল পার্টটা এটাকে ইন্টিগ্রাল পার্ট বা কি পার্ট হিসাবে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিই। নেক্সট হচ্ছে গিয়ে অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিয়াম্বেল। তোমাদের এতক্ষণ ধরে আমি হয়তো অনেকবার বলে গেছি যে প্রিয়াম্বেল কিন্তু অ্যামেন্ড করা যায়। আমরা অলরেডি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1946-এ 3টে ওয়ার্ডকে অলরেডি অ্যামেন্ড করে নিয়েছি, একটা সোশ্যালিস্ট, একটা শেডিউলার, একটা ইন্টিগ্রিটি। এই জায়গাটা ওকে, তো এইটা অনুযায়ী আমরা বলতে পারি যে ইয়েস, আমাদের প্রিয়াম্বেলের অ্যামেন্ডমেন্টেবিলিটিটা রয়েছে, আমরা 3টে ফিচার অলরেডি অ্যাড করে ফেলেছি। নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলার খুব ইম্পর্টেন্ট, এই যে পুরো প্রিয়াম্বেলটা আমি তোমাদের পড়ালাম, এই পুরো প্রিয়াম্বেলটা কিন্তু নন জাস্টেবল। আমরা জাস্টেবল কোন জায়গাটাকে বলি, ধরো আমরা কখনোই আমাদের পুরো ইন্ডিয়ার কোনো সিটিজেনই কিন্তু এই প্রিয়াম্বেলের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে না যে প্রিয়াম্বেলে যা যা জিনিস লেখা রয়েছে সেই জিনিসগুলো আমি পাচ্ছি না, তো তার জন্য আমি স্টেটের এগেনস্টে কেস করব যে আমার প্রিয়াম্বেলে যা যা লেখা রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে না কেন। কারণ এটা নন জাস্টেবল কেন বলছি, কারণ যে এইমস বা অবজেক্টিভ আমরা বলছি, এইমস অ্যান্ড অবজেক্টিভ মানে আমাদের উদ্দেশ্য, এমন নয় যে ওটা হবেই বলে আমরা গ্যারেন্টিড বলে দিয়েছি, সেই গ্যারেন্টিটা আমরা সাইন করে দিয়েছি। যেহেতু এটা আমাদের উদ্দেশ্য, তো উদ্দেশ্য আদৌ পূরণ হবে কিনা সেটার একটা আশা নিয়ে আমরা প্রিয়াম্বেলটা লিখেছিলাম। তো এটার জন্য কখনোই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এর এগেনস্টে কেস ঠুকতে পারি না যে আমি এটা পাচ্ছি না, আমাকে কেন দেওয়া হচ্ছে না। আমরা কোন জায়গাগুলোকে আমরা জাস্টেবল জায়গাগুলোকে নিয়ে কেস করতে পারি, যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকারের যদি কোনো জায়গায় আমরা না পাই তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কেস করতে পারি। সেই মৌলিক অধিকারটা কিন্তু আমাদের গ্যারেন্টিড রাইট, ওটা আমাদের জাস্টেবল। কিন্তু প্রিয়াম্বেলটা যেহেতু একটা এইমস এবং অবজেক্টিভ, আমাদের ইচ্ছে, আমাদের উদ্দেশ্য ওপর পুরোটাই বেস করা, তো এটা কিন্তু আমাদের কাছে নন জাস্টেবল। ওকে, তো আজকের টপিক 4 আমাদের কমপ্লিট।
পরের দিন আমরা পড়বো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। যদি তোমাদের আজকে সেশনটা তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা বুঝলে কি বুঝলে না, এবং পরের দিকে আর কি কি সাবজেক্টের জন্য তোমরা চাও, কি কি সাবজেক্টের সেশন চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে লেখো। এখনকার মতো থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।